আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আশা করি তোমরা অনেকেই অনেক ভালো আছো এবং এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত হবে তাদের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা থাকবে। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিতের আমি পূর্ণ সংখ্যার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে পূর্ণ সংখ্যা কাকে বলে বা পূর্ণ সংখ্যার শ্রেণীবিন্যাস, এবং ওভারঅল কথা হচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এবং ষষ্ঠ শ্রেণী থেকেই পূর্ণ সংখ্যার ধারণাটা এতটাই ইম্পর্টেন্ট যেটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক সময় ক্লিয়ারলি পূর্ণ সংখ্যার ব্যাপারটি জানে না। আজকে এটারই একটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকে তৃতীয় অধ্যায় এই পূর্ণ সংখ্যার ক্লাসটি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে সর্বপ্রথমে আমি তোমাদের বলবো যে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কাকে বলে এটি আমরা আগে আলোচনা করে নিই। তারপরে আমরা পূর্ণ সংখ্যার যেটাকে আমরা বলি ইন্টিজার্স, পূর্ণ সংখ্যাকে বলছে দেখো ইন্টিজার্স। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটি আমরা জানি। সকল ধনাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় সংখ্যাসমূহকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আর পূর্ণ সংখ্যা হবে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে আমরা কি বলতে পারি? সংখ্যাটা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড, যেটাকে আমরা অখণ্ড মানে কি ফ্র্যাকশন না বা ভগ্নাংশ না বা খণ্ডাংশ নয়, অখণ্ড আমরা যেটি বলতে পারবো ভগ্নাংশ নয় সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। ব্যাপারটা একটু যদি দেখে নাও অবশ্যই তোমরা বুঝতে পারবে যে শূন্য সহ আমরা সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে আমরা কেন পূর্ণ সংখ্যা বলবো সেটি যদি একটু উদাহরণের মাধ্যমে যদি আমি বোঝাতে চাই অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা অনেকে এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো আমি দেখতে পাচ্ছি। তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধু এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। আশা করি একটু এই ক্লাসটির সাথে যদি সংযুক্ত হয়ে ক্লাসটি করো, আশা করব যে তোমাদের অনেক উপকারে আসবে। দেখো তো পূর্ণ সংখ্যাটি দিয়েছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড। তাহলে আমি যদি এটিকে এইভাবে বলি, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এভাবে আমরা আরো ডানে যত সম্ভব আমরা সংখ্যাগুলো অসীম পর্যন্ত লিখতে পারবো। আমি 0 থেকে 9 পর্যন্ত না লেখার কারণ ছিল যে আমরা অনেকেই জানি যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীককে কিন্তু অঙ্ক বলা হয়, বাট 0 থেকে আমরা ডানের দিকে যদি যাই একটি সংখ্যা রেখার মাধ্যমে যদি দিই দেখায় তাহলে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারবে। দেখো -1 -2 -3 -4 এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বামের দিকে চলবে এবং যত ডানে যাবে ততই আমরা দেখো প্লাস, আমরা ইনফিনিটি বা প্লাস ধনাত্মক বলবো, আর যত বামে আসবে দেখো মাইনাস ইনফিনিটি আমরা ঋণাত্মক সংখ্যাটা আমরা বলতে পারবো, যেটাকে আমরা অসীম বলছি। তাহলে আমাদের এই যে শূন্য সহ
ডানে আমরা অসীম পর্যন্ত সংখ্যাগুলো নিয়েছি এবং শূন্য সহ আমরা বামের দিকে দেখো অসীম পর্যন্ত সংখ্যাগুলো আমি লিখেছি। এইখানে কিন্তু কোনো ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা নেই বা দশমিক আকারে কোনো সংখ্যা নেই। তাহলে বলেছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড মানে ভগ্নাংশ নয় সংখ্যাসমূহকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই বা পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমি তাদের শ্রেণী বিভাগ করতে চাই তাহলে কি কি পূর্ণ সংখ্যা হতে পারে সেটিও যদি একটু তোমাদের সামনে একটু আলোচনা করি সেটা অবশ্যই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো। দেখো আমরা এই যে শূন্য থেকে ডানে যে সংখ্যাগুলো আমরা নিচ্ছি দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এটাকে যদি আমি মাঝখানে আমি 0 ধরি, মাঝামাঝিতে 0 লক্ষ্য করো 1 একই দৈর্ঘ্য দিয়ে 2, তারপর আমরা 3 লিখতে পারি, এরপর লিখতে পারি 4। এবার যদি সেম দৈর্ঘ্যে যদি লিখতে চাই -1 দেখো -2 -3 -4। তাহলে সংখ্যা রেখার মাধ্যমে যখন আমি পূর্ণ সংখ্যাটিকে দেখাতে চাবো দেখো সংখ্যা রেখার মাধ্যমে আমরা পূর্ণ সংখ্যা কিভাবে দেখাবো সেটা একটু ভাবার বিষয়। দেখো যে এই শূন্য সহ ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সমূহকে যদি আমি এখানে দেখো প্লাস ইনফিনিটিভ আমরা লিখতে পারবো আর বামে দেখো মাইনাস ইনফিনিটিভ লিখতে পারবো। এটাকে যখন আমি সংক্ষেপে প্রকাশ করতে চাবো তোমাদের এটি আঁকার পরে আমি যদি বইয়ের চিত্রটা দেখাই আরো চলতে পারে। আমি হয়তো -4 +4 নিয়েছি। আমরা যদি এই সংখ্যাটিকে 4 ছাড়াও আরো ধনাত্মক অনেক বড় সংখ্যা নিতে চাই তাহলে দেখো এটিকে যদি আমি এইভাবে বা এইভাবে অ্যারো চিহ্ন দ্বারা যদি প্লাস ইনফিনিটি ভিতরে রাখতাম একটু খেয়াল করো তাতে আমাদের কোনো সমস্যা ছিল না। এটাকে যদি আমি মাইনাস ইনফিনিটিভ অর্থাৎ মাইনাস ইনফিনিটিভে ডট ডট আমি লিখতে পারতাম। একটু যদি দেখো এখানে ডট ডট দিলাম, এখানে হয়তো আমি ডট ডট দিয়েছি দেখো ডট 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 ডট। এর অর্থ হচ্ছে এই যে শূন্য সহ ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে আমরা দেখো একটি আয়তকার বক্সের মধ্যে কিন্তু আবদ্ধ করেছি। এই আয়তকার বক্সের মাধ্যমে আবদ্ধ করার অর্থ হচ্ছে যে আমাদের শূন্য থেকে বামের দিকে দেখো ঋণাত্মক দিকে সংখ্যাগুলো আমরা লিখতে পারবো, আবার শূন্য সহ ডানের দিকে দেখো ধনাত্মক সংখ্যাগুলো এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এইটাকে যখন আমি এই শূন্য যে মাঝখানে আছে এটাকে যদি এইভাবে একটু প্রকাশ করতে চাই যে -1 বরাবর নিয়ে নিলাম আর এখানে দেখো +1 বরাবর যদি আমি একটি সার্কেল তৈরি করি, এবার যদি আমি একটা বৃত্তকার সার্কেল দ্বারা যদি আমি এবার প্রকাশ করি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটি তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর বইটিতে রয়েছে। দেখো এই সংখ্যাগুলোকে কিন্তু একদম সুন্দরভাবে তারা প্রকাশ করলো যে শূন্য সহ +1 +2 +3 -1 -2 -3 এটাকেই মাঝখানের সংখ্যাগুলো প্রকাশ না করে আমরা যে তোমাদের দেখাচ্ছি সেটাই কিন্তু ষষ্ঠ শ্রেণীর বইয়ে কিন্তু এটি দেখানো হয়েছে যে পূর্ণ সংখ্যার আমরা সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করতে পারবো পূর্ণ সংখ্যাগুলো সেটি কিন্তু একটু দেখার বিষয়। তোমাদের বলবো যে এই যে শূন্য সহ ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা আমি প্রকাশ করেছি, এখন যদি আমি এই সংখ্যাগুলো এভাবে মুছে দিই এটা দ্বারা বোঝাবে যে আমাদের ধনাত্মক মান আর ঋণাত্মক মানগুলো আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। হয়তো মনে হবে এটি বাংলাদেশ ম্যাপের মতো। দেখো এটি মূলত আমাদের পূর্ণ সংখ্যার ধারণাটা ছিল যে শূন্য সহ অর্থাৎ এখানে আমাদের 0 ছিল, যত ডানে যাচ্ছে তত প্লাস হচ্ছে, যত বামে আসছে তত আমাদের মাইনাস হচ্ছে। এই সংখ্যাগুলোকে আমি যখন একটি চিত্রের মাধ্যমে দেখালাম তখন দেখো এখানে +1 বলতে অ্যাকচুয়ালি এভাবে +1 হতে পারে, এভাবে -1 +2 হতে পারে, এভাবে +3 হতে পারে,
এভাবে +4 হতে পারে। আবার এভাবে বামের দিকে যদি আসতে চাই তাহলে আমরা কিন্তু -1 -2 আমরা এইদিকে যদি লিখি -1 -2 -3 এইভাবে যদি লিখতে চাই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি এই চিত্রের মধ্যে এই শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু দেওয়া আছে। আর এই যে বৃত্ত আকারে বলার অর্থ হচ্ছে এই বৃত্ত দ্বারা বোঝাচ্ছে যে এটি মূলত এই যে শূন্য, আর এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 ডট ডট ডট, আর বামে দেখো -1 -2 -3 ডট ডট ডট। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বইটিতে যদি তোমরা সুন্দরভাবে দেখো পূর্ণ সংখ্যার ধারণাটা কিন্তু সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে ষষ্ঠ শ্রেণীর ম্যাথগুলো আসলে অনেক সহজ, কিন্তু ছোট কোমলমতি শিক্ষার্থীদের আমরা এখানকার যে শখটি রয়েছে এই শখটি আমরা কিভাবে তাদের মাঝে বোঝানোর চেষ্টা করব সেটি কিন্তু একটা ভাবার বিষয়। তোমরা যদি একটু দেখো অবশ্যই বুঝতে পারবে যে এই চিত্রগুলো দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বোঝাতে পারি। তাহলে আজকে আমি তোমাদের সামনে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যার ধারণাটা যদি দিতে চাই বা পূর্ণ সংখ্যার সংজ্ঞা এবং পূর্ণ সংখ্যাকে আমরা যে একটি ছকের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করলাম, এই চিত্র দ্বারা যে আমরা পূর্ণ সংখ্যা পাবো বা বুঝতে পারছি সেটি কিন্তু দেখো তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম যে পূর্ণ সংখ্যা কাকে বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে আমরা কিন্তু দেখো পূর্ণ সংখ্যা বলবো। আর পূর্ণ সংখ্যা যদি বলতে চাই পূর্ণ সংখ্যাকে আমরা যে জেড দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি 0 +-1 +-2 দেখো 3 +-4 এভাবে কিন্তু আমরা সংখ্যাগুলো এভাবে লিখতে পারবো। আর 9 10 এর শিক্ষার্থীদের জন্য তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যাকে আমরা জেড অক্ষর দ্বারা জেড দ্বারা প্রকাশ করে থাকি, জেড দ্বারা। তাহলে জেড দ্বারা দেখো অ্যাকচুয়ালি 0 +-1 +-2 +-3 ইত্যাদি বোঝানো হচ্ছে। আর ষষ্ঠ শ্রেণী থেকেই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার ধারণাগুলো কিন্তু ক্লিয়ারলি জানতে হবে, তাহলে দেখবে যে তোমাদের অনেক সুবিধা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের পূর্ণ সংখ্যা কাকে বলে এটি সংজ্ঞা দিলাম, সংখ্যাগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আবার এই সংখ্যাটিকে কিভাবে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারবো, বা এই যে সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারবো 0 +-1 +-2 +-3 +-4 এভাবে আমি সংখ্যাগুলোকে লিখে নিতে পারবো। খুব ভালো করে যদি একটু দেখো, এটা ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। আর এটাকে সংক্ষিপ্ত ভাবে এটাকে দ্বারা প্রকাশ করব যে +-1 +-2 এবং এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা নেই। আর সেটের মাধ্যমে যদি প্রকাশ করি জেড দ্বারা কিন্তু পূর্ণ সংখ্যাকে ডিফাইন করা হয়, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমি আলোচনা করলাম। সো পর্ব 1-এ আজকে মূলত পূর্ণ সংখ্যা আলোচনা করেছি এবং পূর্ণ সংখ্যার চিত্রটি কি হবে সেটিও তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে চেষ্টা করব এভাবে পর্ব আকারে তোমাদের পূর্ণ সংখ্যার যে ক্লাসিফিকেশন আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, এবং শিক্ষার্থীদের বোঝানোর জন্য আমাদের যে সংখ্যার ধারণা, এই জিনিসগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। সো তোমাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।